বাংলাদেশে পা রাখার পরে আমি কোন প্লেসে গেলাম, কি করলাম আজকের ব্লগে আমি আপনাদের সাথে তাই শেয়ার করব। সো চলেন তাহলে দেখি বাংলাদেশে পা রাখার পরে আমি আজকে কি করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাকে কেমন লাগছে সেটাও মাস্ট বি জানাবেন। সো আজকে বেসিক্যালি আম্মুর সাথে আমি বের হয়ে গেলাম বাংলাদেশটা এক্সপ্লোর করার জন্য। দীর্ঘ 3 মাস পরে আমি বাংলাদেশে এসে রিক্সায় উঠছি। ফিলিংটা অন্যরকম লাগতেছিল বিকজ রিক্সাটাকে অনেক বেশি মিস করছি আমি সেখানে। তো পরবর্তীতে আম্মু বলতেছে যেহেতু তুমি এখনই বাংলাদেশ আসছো তো চলো আমরা একসাথে একটু বের হই, নাইট আউট করি। এবং এইটা ছিল কিন্তু ঈদের ঠিক 2 থেকে 3 দিন আগের ভিডিও। যেহেতু আমি 23 তারিখে ফ্লাইট ছিল, আমার 23 তারিখে আমি বাংলাদেশ আসি। সরি ফর দ্যাট যে আমার ব্লগ গুলো দিতে অনেক বেশি লেট হচ্ছে। আমি বাংলাদেশে পা রাখার পর এত বিজি ছিলাম যে আমার মালয়েশিয়ার ব্লগ গুলো আমি এখন আপলোড দিচ্ছি, ঈদের ব্লগ আমি আরো পরে আপলোড করবো। তো সবকিছু জানি কেমন গোলমাল হয়ে খিচুড়ি হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমি ট্রাই করতেছি আমার এই খিচুড়ি থেকে বের হয়ে নর্মাল লাইফে আসার, এবং সবাই দোয়া রাখবেন যাতে আমি সবকিছু নর্মালে আবার নিয়ে আসতে পারি। বিকজ জানেনই একটা দেশে এতটা দিন থাকার পরে আসলে এখানে অ্যাডজাস্ট করাটা আমার পক্ষে অনেক বেশি প্রবলেম হয়ে যাচ্ছে। এটার পিছনে কারণ আরেকটা আছে, সেটা হচ্ছে আমি ওখানে যখন ছিলাম ওখানের ওয়েদার আর এখন বর্তমানে বাংলাদেশের ওয়েদার কিন্তু খুবই 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 মারাত্মক লেভেলের জঘন্য। কারণ অনেক অনেক বেশি গরম, যে গরমটা আমি আসলে নিতেই পারতেছি না। এখন একদল মানুষ এসে বলবে হ্যাঁ, যারা বছরকে বছর বিদেশ থাকে, যারা বছরকে বছর হচ্ছে কি বলে ইউরোপ কান্ট্রিতে থাকে, তারা কিভাবে অ্যাডজাস্ট করে, তুমি 3 মাস থেকে এত ঢং করতেছো। সো ভাই প্লিজ 3 মাস থাকুক আর 1 বছর সব সেম। বিকজ আপনি যখন একটা অভ্যাসের দাস হয়ে যাচ্ছেন তখন সেই অভ্যাসটা চেঞ্জ করে কিন্তু আপনার ওইখানে স্টে করাটা অনেক বেশি প্রবলেম হয়ে যায়। যেমন আমি যখন এখান থেকে মালয়েশিয়া যাই তখন আমার অ্যাডজাস্ট করতে অনেক বেশি প্রবলেম হচ্ছিল। আমি কোনো কিছু ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারিনি। মিনিমাম 1 মাস লেগেছে আমার নিজেকে অ্যাডজাস্ট করতে। দেন আমি ওখানে যেয়ে সেকেন্ড মান্থ থেকে নিজেকে অ্যাডজাস্ট করা স্টার্ট করি। সো এগুলো হচ্ছে আসলে বোঝার একটা বিষয়, যাদের মাথায় মগজ নাই তারা কখনোই বুঝবে না। আমরা চলে যাই খুদুজে। আম্মু বলতেছিল চলো খুদুজে যে আজকে খাওয়া দাওয়া করি, যেহেতু সামনে ঈদের পরে আমাদের গরু মাংস খাওয়া স্টার্ট হয়ে যাবে। তো এটা একদম অ্যাজ ইউজুয়াল সবসময় যেটা হয়। তো এই জন্য আমরা একটু ভাবছিলাম যে ঠিক আছে চলো খুদুজে যে একটু চিকেন টাইপের কিছু একটা খাই। তো পরবর্তী না এখানে বসি এবং আম্মুর সাথে বসে বসে অনেকটা গল্প করি। 3 মাস কথা বলতে পারিনি, নিজেদের কথাগুলো নিজেরা শেয়ার করছিলাম এবং সাথে আম্মুর ঈদের যে শপিং এর টাকাগুলো ছিল সেগুলো গোনাগুনি করতেছিলাম। তো বাংলাদেশি টাকা হাতানোর মজাটাই আলাদা ছিল। অনেকদিন পর বাংলাদেশি টাকা হাতাচ্ছিলাম, খুব ভালো লাগতেছিল। এদিক দিয়ে আমি আবার আম্মুর সাথে দুষ্টামি করতেছিলাম। ওনার 1 বান্ডেল টাকা আমি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। বাট টু বি অনেস্ট, আমি আসলে ছোট থেকে কখনোই মার ব্যাগ থেকে অথবা আমার দাদির ব্যাগ থেকে কখনো টাকা চুরি করি নাই। বাট সবার চাইল্ডহুডে মেবি এরকম একটা মেমোরিজ আছে যারা নিজেদের মা অথবা বাবার পকেট থেকে 1 টাকা হলেও চুরি করে খেয়েছেন। বাট আলহামদুলিল্লাহ আমার এই রেকর্ড চাইল্ডহুড থেকে একটাও নাই। বিকজ আমার মাইন্ডের মধ্যে কখনো আসতোই না আমি তাদের পকেট থেকে টাকা চুরি করবো বা এমন কিছু। তো আপনাদের কারো যদি এরকম কোনো মেমোরিজ থেকে থাকে চাইল্ডহুডে, আপনি আপনার বাবা মার পকেট থেকে 1 টাকা হলেও চুরি করে খেয়েছেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমিও দেখতে চাই বাংলাদেশের কত পাবলিক বা কতজন এই কাজটা করেছে। তো যাই হোক, আমরা তার শপিং এর টাকা পয়সা গোছাচ্ছিলাম, এর মধ্যে আমাদের খাবারটা চলে আসে। তো এখানে আমরা একটা নাগা উইংস এবং আমার মোস্ট ফেভারিট সাব স্যান্ডউইচ এবং ওয়েজেসটা নিয়ে নিয়েছি, সাথে একটা লেমনেড নিয়েছিলাম। বিশ্বাস করেন ভাই, এত মজার লেমনেড আমার মনে হয় আমি লাইফে কোনো রেস্টুরেন্টে খাইছি। এটা ফার্স্ট টাইম আমি খুদুজে লেমনেডটা ট্রাই করছি। আপনারা খুদুজ বলে ফেলছি, খানাজে ট্রাই করেছি, সরি। সো আপনারা মাস্ট বি যদি খানাজে খেতে যান এই লেমনেডটা আপনারা ট্রাই করবেনই। আমি আপনাদেরকে লিখিত ভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এইরকম লেমনেড আমার মনে হয় না আপনি লাইফে কোনো জুস বারেও খেয়েছেন। এত টেস্টি ছিল, আমি এক্সপেক্টও করিনি এই লেমনেডটা এত টেস্টি হবে। তো পরবর্তীতে আমরা খাওয়া দাওয়া করে আমরা ডিরেক্ট চলে যাই যমুনা ফিউচার পার্কে। সেখানে হচ্ছে আম্মুর কিছু কেনাকাটা থাকে, আমরা সেই কেনাকাটা গুলো হচ্ছে কমপ্লিট করার জন্য এখানে যাই। আর অনেকদিন পরে যেহেতু বাংলাদেশে আসলাম, একটু ঘুরে ঘুরে দেখছিলাম যমুনা ফিউচার পার্কের ইন্টেরিয়র কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা। এরপর বসুন্ধরা গেটে এরকম তালের শ্বাস দেখতেছিলাম এবং তালের শ্বাস থেকে আম্মু 2-3টা তালের শ্বাস কিনলো। তো আজকের ব্লগটা আসলে এই পর্যন্তই থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো আজকের মতো এতটুকুই, সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।